তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না বললেন প্রধান উপদেষ্টা। শ্রমিক মালিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান। গণ অভ্যুত্থানে ৭২৮ জন শহীদের তালিকা তৈরি, কাজ চলমান থাকায় ১৪ সেপ্টেম্বরের স্মরণ সভা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা। পরে জানানো হবে নতুন তারিখ। গাজীপুর সাভারের বেশিরভাগ শ্রমিক কাজে ফিরলেও এখনও বন্ধ ২ শতাধিক কারখানা, দাবি ব্যবসায়ীদের। ঝুট ব্যবসার দ্বন্দ্বের শিকার কর্মীরা, বললেন সচিব। ছাত্রদল নেতা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ৭ দিনের রিমান্ডে। ইনু, মেনন, পলক ও মামুন কারাগারে। ভারতে পালানোর সময় আটক সাবেক এমপি ফজলে করিম। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না। দেশ গড়ার সুযোগ বারবার আসে না উল্লেখ করে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দেন। ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি শ্রমিক মালিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ, সে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বই, এই হবে আমাদের শপথ। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। সরকার এবং সরকারের বাইরে যারা, সবাই একজোট, এক টিম। এটা একটা কম্প্যাক্ট টিম। আপনারা সেই টিমের as much a member as anybody else. যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। এবং আমার একটা বড় আশা, যেই সময় মেয়াদকালে আমরা এখানে থাকব, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মধ্যে এ পর্যন্ত ৭২৮ শহীদের তালিকা তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শহীদদের তালিকা তৈরির কাজ চলমান থাকায় আগামী ১৪ সেপ্টেম্বরের স্মরণ সভা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য ১৪ তারিখেই স্মরণ সভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব। এবং এখন পর্যন্ত আমাদের কাছে 728 জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত, এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে, মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। কাজে ফিরলেন গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা। এদিকে শিল্প এলাকায় গিয়ে শ্রমিক মালিকদের সঙ্গে কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব AHM শফিকুজ্জামান। গাজীপুরের টঙ্গীতে মতবিনিময় সভায় তিনি বলেন, ঝুট ব্যবসার দ্বন্দ্বের শিকার হচ্ছেন শ্রমিকেরা। কাজে ফিরতে শুরু করেছেন শিল্পনগরী গাজীপুর ও সাভারের ইপিজেটের পোশাক কারখানার শ্রমিকরা। এতে স্বাভাবিক হয়েছে অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন। নির্ধারিত সময়ে বেতন দেয়া, হাজিরা বোনাস বাড়ানো, বার্ষিক পাওনা ছুটি, ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে চলছে পোশাক শ্রমিকদের অসন্তোষ। সমস্যা সমাধানে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। দাবি করেন, জুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। এ কারণে শিল্পনগরীতে কাটছে না অসন্তোষ। সংকট সমাধানে BGMEA ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। পরে কয়েকটি তৈরি পোশাক কারখানা ঘুরে দেখেন তিনি, কথা বলেন শ্রমিকদের সঙ্গে। যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে, এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে, এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে।
এটি আমাদের গোয়েন্দা রিপোর্ট আমি নিয়ে আসছি, সেখানে স্পষ্টীকরণ করা হচ্ছে এবং শ্রমিক লিডারও এটা বলবেন। এদিকে সাভারের আশুলিয়ায় কর্মপরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলো বৃহস্পতিবার পর্যন্ত খুলেনি। তবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ইপিজেড সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন সচল হয়েছে। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে শিল্প, পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর টহল। 1 বছর চাকরির বয়স হওয়ার আগেই সেগুলো লোকগুলো ছাঁটাই করে বের করে দেয়, বোনাস দেয় না। দ্বিতীয় সমস্যা, ওয়ার্কারে 5টার পরে ডিউটি করাই, ওগুলোর ওভার টাইম দেয় না। আমরা 9টা বাজে সবাই গেটে দাঁড়াইছিলাম, মালিক পক্ষের কোনো লোকজন এসে বলে না যে তোমরা অপেক্ষা করো কিংবা আজকে বাসায় যাও, কালকে বা পরশু দিনকে মালিক পক্ষ এসে তোমাদের একটা ডিসিশন দিব। কিছু কিছু ফ্যাক্টরিতে যেগুলো খোলা আছে সেখানে আন্দোলন আছে, মানে দাবি দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা চলছে। অন্য সকল ফ্যাক্টরিগুলোতে যথাযথভাবে কাজ চলছে। শ্রম সচিব জানায়, বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শতভাগ কারখানা খোলা থাকলেও গাজীপুরে 8টি এবং আশুলিয়ায় 160টি বন্ধ রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ। এদিকে এখনও 200টি কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স। সাম্প্রতিক অস্থিরতায় 5,000 কোটি টাকার ক্ষতির দাবি তাদের। ক্রসফায়ারে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া সাভারে লাশ পোড়ানোর মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে গত 2টা মামলায় তাকে সোনারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছিল। দীর্ঘদিন রিমান্ড হওয়ার পরে অদ্য যে মামলায় আবার সোনারেস্ট দেখে নিয়েছে, যে সেটার জন্য আমরা বলছি আইন বহির্ভূত, কনস্টিটিউশন বিরোধী। গত সরকারের আমলে মন্ত্রী ছিলাম এবং 14 দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতা ছিলাম, সেই কারণেই এই মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। তবে সাভারে লাশ পোড়ানোর মামলায় তার আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আবদুল্লাহ হিল কাফি, ওনাকে আজকে গ্রেপ্তার দেখিয়ে রাষ্ট্রপক্ষের 12 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অর্থাৎ 12 তারিখ থেকে 17 তারিখ সকাল 9টা পর্যন্ত উনি তদন্তকারী কর্মকর্তার অধীনে সাভারে রিমান্ডে থাকবেন এবং পরবর্তী 3 ঘন্টা অর্থাৎ 17 তারিখ 9টা থেকে 12টার মধ্যে ওনাকে বিজ্ঞ আদালতের সম্মুখে পুনরায় উপস্থাপন করার জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন। আসামিদের আদালতে নেওয়ার সময় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি চলে যাব তার কাছে। শুভ, 2015 সালে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় আজকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। আমরা জানি যে গত কালকে কিন্তু তাকে রাজধানীর মহাখালী এলাকা থেকে আটক করা হয় এবং আজকে সকালের দিকে তাকে আদালতে নিয়ে আসা হয় এবং তারপরে বিকেলের নাগাদ তাকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তিনি 10 দিনের রিমান্ড আবেদন চেয়েছিলেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তার 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটি বলছিলেন যে তার বিরুদ্ধে গুম, খুন, হত্যা সহ লুটপাট এবং তার পাশাপাশি বদলি বাণিজ্য সহ নানা কিন্তু অভিযোগ রয়েছে। বিশেষ করে যে এই পুরো 4টি বছর কিন্তু ডিএমপি কমিশনারের দায়িত্ব তিনি পালন করেছেন। এই দায়িত্ব পালনরত অবস্থায় তার বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ, নানা মামলা কিন্তু এসেছে বলে আমরা যেমনটি রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছিলেন বলে আমরা যেমনটি শুনেছি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে যেহেতু আসাদুজ্জামান মিয়া 2015 সালের মামলায় কিন্তু গতকাল আটক দেখানো হয় এবং তারপরে কিন্তু ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছিল এবং সকালের দিকে আদালতে নেওয়া হয়। এই যে আজকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুর রহমানের আদালতে কিন্তু সাইফুর রহমানের ইসলামের আদালতে আজকে এই রায়টি দেওয়া হয়। যেমনটা বলছেন যে আরও বিশেষ করে যে যে বিষয়গুলো ছিল, যার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল, সেগুলো খতিয়ে দেখার জন্য কিন্তু এই রিমান্ড নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী 10 দিনের আবেদনটি করেছিলেন। পরবর্তীতে সেটি যেমনটি বলছিলাম যে 7 দিনের আবেদন মঞ্জুর করে। তার বিরুদ্ধে 2015 সালে যেই মামলাটি রয়েছে এর পাশাপাশি তার স্ত্রী এবং তার সন্তানদের কাছে কিন্তু তার অধিক
যে সম্পত্তি সেটি কিন্তু দেখা গিয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগও কিন্তু আমরা পেয়েছি বলে আমরা বেশ কিছুদিন আগে কিন্তু এই প্রতিবেদনগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদি এক কথায় বলতে চাই যে রাষ্ট্রপক্ষের আইনজীবীর পাশাপাশি আমরা আসামি পক্ষের আইনজীবীর সাথেও কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে তাকে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু এই মামলায় ফাঁসানো হয়েছে। তো এক কথা যদি বলতে চাই যে সবশেষ এই সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। এই ছিল আদালত সিএমএম আদালত থেকে সবশেষ। ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। ভারতে পালানোর সময় আটক হয়েছেন চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। তাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। সকালে অবৈধভাবে ভারতে পালানোর সময় আখাউড়ার গাজীর বাজারের ফকির মুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, ভারতে পালানোর সময় ফজলে করিম সহ আখাউড়ার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা এবং মানব পাচার চক্রের সদস্য নাইম চৌধুরীকে আটক করা হয়েছে। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা হয়েছে। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী 15 সেপ্টেম্বর প্রথমবারের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিবসটি এবার গুরুত্বের সঙ্গে পালনের উদ্যোগ নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 14 ও 15 সেপ্টেম্বর দুদিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। 14 তারিখে আমাদের 3:30টায় বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। 15 তারিখে আমরা কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সমাবেশ। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশাকে মূল্যায়ন করতে হবে। এছাড়াও জনগণের শাসন প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। জানান, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন, প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন। এ সময় ডাক্তার জাহিদ অভিযোগ করেন, বিগত সরকার বেগম জিয়াকে জেলে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে অবহেলা করেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের যে ধারাগুলো সরকারকে স্বৈরাচার ও স্থায়ী হওয়ার সুযোগ দেয় সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। আমরা দেশের আইন শৃঙ্খলা বদ্ধ করার চেষ্টা করছি। আমরা আমাদের দেশে আবার যাতে স্বৈরাচার ফিরে আসতে না পারে, তার জন্য আমাদের বিধি বিধানে কীরকম জায়গা আছে, এই জন্য কনস্টিটিউশনটাকে ঠিক করতে হবে। আর হচ্ছে পাওয়ার কোনো একটা বিশেষ জায়গাতে কনসেন্ট্রেট করতে দেওয়া যাবে না, এটা যদ্দূর পারি বিকেন্দ্রীকরণ করতে হবে, তাহলেও রিটার্ন অফ ফ্যাসিজম ডিফিকাল্ট হয়ে যায়। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকারের সংবিধান পুনর্লিখন ও সংশোধনের এখতিয়ার রয়েছে, এমনটি মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।
স্বৈরাচার হওয়ার পথ বন্ধে ৭০ অনুচ্ছেদ বাতিলের পরামর্শ তার। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত রাখতে নানা পদক্ষেপ নেয়ার পরামর্শ অ্যাটর্নি জেনারেলের। ছাত্র জনতার গণবিপ্লবে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যে সরকারের কাঁধে দায়িত্ব রাষ্ট্র সংস্কারের। এক মাসে জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে নেওয়া হয় নানা উদ্যোগ। বুধবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে গঠিত হয় ৬টি কমিশন। এর মধ্যে বিচার বিভাগ ও সংবিধান সংস্কার কমিশনের দিকেই সবার নজর, কারণ এ দুটি বিভাগ সংস্কার করতে দরকার পড়বে সংবিধান সংশোধনের। বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে অ্যাটর্নি জেনারেলের কাছে প্রশ্ন ছিল সংসদ ছাড়া অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের ইখতিয়ার আছে কি না। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১০৬ অনুচ্ছেদ অনুসারে ওপিনিয়ন দিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, নাই পার্লামেন্ট মেম্বারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রজাতন্ত্রের নাগরিকরা অরক্ষিত থাকতে পারেন না, সব ব্যবস্থা কলাপস করতে পারে না, সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফলো করা হয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট বৈধ। বিপ্লবোত্তর একটি সরকারে যদি মনে করেন সেই সরকার সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবেন, সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো আসবে। সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা দুটি, একটি প্রধানমন্ত্রী ও আরেকটি প্রধান বিচারপতি নিয়োগ। এর বাইরে অন্য দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলতে হয় রাষ্ট্রপতিকে। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে সংসদে দলের বাইরে গিয়ে ভোট দিলেই হারাতে হবে সংসদ সদস্য পদ। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে এবং ভবিষ্যতে একক কোনো ব্যক্তি আর যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য দরকার সংবিধানের সংশোধনী। সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম, সিরিমোনিয়াল, জাস্ট কিছু করার নাই, বসে আছেন, সই দিতে হবে, ওনাকে সামনে রেখে করা হয়। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই ৭০ অনুচ্ছেদের কারণে। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন। ১৭ বছর আগে কাগজে কলমে বিচার বিভাগ স্বাধীন হলেও অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ প্রশাসনিক নানা বিষয় এখনও রয়েছে নির্বাহী বিভাগের হাতে। এছাড়া উচ্চ আদালতের বিচারক নিয়োগেও নেই সুনির্দিষ্ট নীতিমালা। অ্যাটর্নি জেনারেল বলছেন, বিচার বিভাগকে কেউ যেন রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেবে সংস্কার কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছেন, ব্যাংক খাতের সংস্কারে টাস্ক ফোর্সকে সমন্বয় করে কাজ করার আহ্বান বিএবি নেতাদের। গভর্নরের সঙ্গে নতুন অ্যাডহক কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ, লুটেরাদের বয়কটের তাগিদ। গ্রেড বৈষম্য নিরসনে টানা ৩৬ দিন অবস্থান কর্মসূচি পালন করেছেন অডিটররা। এতে থমকে গেছে দেশের সরকারি বিল পাশের সব ধরনের কার্যক্রম। এর মধ্যে ২ দফায় ৬৬১ জনকে ১০ম গ্রেডে নিয়েছে ৩ মন্ত্রণালয়, তবে তা মানতে রাজি নন তারা। দেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজির আওতাধীন ৩টি হিসাব সার্কেল ও ১৭টি অডিট অধিদপ্তরে কাজ করেন প্রায় ৬,৯৯০ জন কর্মকর্তা। তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করতে উচ্চ আদালতে রিট করা হয় ২০১৬ সালে। পরে ৬১ জন অডিটরের বেতন গ্রেড ১১তম গ্রেড হতে ১০তম গ্রেডে উন্নীত করা হয়। বাকিরা ১১তম গ্রেডে থাকায় সৃষ্টি হয় বৈষম্য। ইতোমধ্যে রিটকারী আরও ৬০০ জনকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়, তবে তা মানতে রাজি নন বাকি অডিটররা। তাদের দাবি সবাইকেই ১০ম গ্রেডে উন্নীত করতে হবে। এখানে যাদেরকে দেওয়া হয়েছে ৬১ জনকে, এটাকে ব্যক্তিকে দেওয়া হয়েছে, কিন্তু পদকে দেওয়া হয় নাই। একই ফুটিংসে একই গ্রাউন্ডে সকল পদটাকেই উন্নীতকরণের কথা ছিল, কিন্তু অর্থ মন্ত্রণালয় এই ৬১ জন অডিটরকে দিয়ে আমাদের মধ্যে যেমন বৈষম্যটা বাড়িয়ে তুলেছে। আগে ডিপার্টমেন্টে বৈষম্য ছিল, এখন অডিটরের রুমে রুমে বৈষম্য ঢুকাই দিয়েছে ওই অর্থ মন্ত্রণালয়। একই পদে গ্রেড বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন অডিটররা। ক্যাডার অফিসারের গায়ে হাত তুলছে, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমাদের আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এটা করতেছে এবং আমাদের মধ্যে বিভক্ত করতেছে। আমাদের কাজটা আসলে বন্ধ রয়েছে পরিবেশ পাচ্ছি না বলে। আমাদেরকে যদি মানসম্মানটা দেওয়া হয়
তাহলে আমরা ফেরত যাব। তাদের দাবি পদোন্নতি আটকে রাখার পিছনে অর্থ মন্ত্রণালয় জড়িত, আর অর্থ সচিবের অপসারণের দাবি করায় রাতের আধারে রিট করা কিছু সংখ্যক অডিটরকে পদোন্নতি দেওয়া হয়েছে। একদিন আগেই বললেন যে আপনি এটা পাবেন না, আবার পরের দিনে রাতের বেলা, তাও নট অফিস টাইম, রাতের বেলা জিও জারি করে বলতেছেন যে আপনি কন্টেম্পিটিশনাররা পাবেন। তাহলে এটা কেমনে একটা অর্থ মন্ত্রণালয় যদি এই ধরনের ঘটনা ঘটায়, এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়ার যায় না। এদিকে সিএজির প্রধান কার্যালয়ে গেলে তারা জানান অডিটরদের দাবির বিষয়ে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে, দ্রুতই সমস্যা সমাধান করা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাসযোগ্য বিবেচনায় তিলোত্তমা ঢাকার অবস্থান এখনো তলানিতে। স্বার্থান্বেষী মহলের কথায় ড্যাব বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী হবে উল্লেখ করে সংস্কার করে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিকল্পিত বাংলাদেশের জন্য ছাত্র সমাজ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে এ দাবি তুলে ধরেন তারা। ঢাকা 400 বছরেরও বেশি পুরনো এই তিলোত্তমা নগরীর বেশিরভাগ এলাকায় এখনও মেলে না পর্যাপ্ত নাগরিক সুবিধা, আর এর জন্য অপরিকল্পিত নগরায়নকেই বারবার দায়ী করে এসেছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজুক হাতে নেয় বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব। তবে এ পরিকল্পনা প্রণয়নের পর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট মহল বরাবরই উন্নয়ন কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন সংস্থার উপর চাপ প্রয়োগ করে এসেছে। এমন অভিযোগ দীর্ঘদিনের। ফলাফল ক্রমাগত বাধার সম্মুখীন হচ্ছে বাস্তবায়ন, যা কিনা বাসযোগ্য ও টেকসই ঢাকা গড়ার অন্তরায়। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। স্বার্থান্বেষী মহল বিদ্যমান ড্যাব বাতিল করতে মরিয়া হয়ে লড়ছে অভিযোগ করে তারা তুলে ধরেছে নিজেদের 15 দাবি। বিশদ অঞ্চল পরিকল্পনা, ড্যাব এবং অন্যান্য ব্যাপারে আমাদের আসলে এক্সপার্ট ওপিনিয়নের দরকার রয়েছে। প্ল্যান করার ক্ষেত্রে সবাইকে, আমরা যারা জনগণ আছি সবাইকে নিয়ে প্ল্যানের কাজ করতে হবে। এতে একাত্মতা প্রকাশ করে যোগ দেন অধ্যাপক, নগর পরিকল্পনাবিদ এবং পরিবেশবিদরাও। বলেন যে কোনো মাস্টার প্ল্যানের ভুল ত্রুটি থাকতে পারে, তবে তা কারিগরি কমিটির মাধ্যমে সংশোধন করারও সুযোগ আছে। নতুন বাংলাদেশে এটা কোনোভাবেই হতে দেয়া যাবে না। এই যে পরিকল্পনাহীন উন্নয়ন, সেই উন্নয়ন যদি নতুন যে সরকার, সেই সরকারও যদি সেভাবেই এগিয়ে যায়, তাহলে নিশ্চিতভাবেই দেশের উন্নয়ন টেকসই হবে না। 1 নম্বর দাবি হওয়া উচিত আমাদের দেশে নগর ও গ্রাম পরিকল্পনা আইন এবং একটা পরিকল্পনার জন্য একটা ডিপার্টমেন্ট। কমিশনের মাধ্যমে বোধহয় এই আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং এই আইন বাস্তবায়নের রূপরেখা, প্রাতিষ্ঠানিক এবং অন্যান্য রূপরেখার দেওয়াটা খুবই জরুরি। এ সময় দ্রুত নগর পরিকল্পনা কমিশন এবং আইন গঠন করে সঠিক নাগরিক সেবা বাস্তবায়নের আহ্বান জানান সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। যাত্রী ঘনত্ব অনুযায়ী গুরুত্ব পাবে রাজধানীর বিভিন্ন রুটে যান চলাচল। এক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে না কোনো পরিবহন। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশনের কমিটি 28তম সভা শেষে একথা জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ শের আলী। জানান সুশৃঙ্খলভাবে যেন যাত্রী পরিবহন করতে পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে। অল্প জায়গায় কী করে নির্বিঘ্নভাবে বাস চলাচল করতে পারে তা নিয়েও পরিকল্পনা করা হয়েছে। গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগের কমিটির পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে। যাত্রীর ডেনসিটি অনুযায়ী কতটা বাদ যাওয়া দরকার, কোন সময় কতটা বাদ যাওয়া দরকার, সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞগণ ঠিক করবেন। আমরা এখানে বিশেষ কারোর জন্য বিশেষ রুট আমরা বরাদ্দ রাখার বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই না। যে পরিবহন করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা আলোচনা করেছি। এত ডেন্সলি পপুলেটেড এলাকায় অল্প জায়গায় অল্প পরিসরে কী করে সুন্দরভাবে যানবাহনগুলো পরিচালনা করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের আইনের আওতায় আসতেই হবে। হাজার খানেক পলাতক আসামির প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন কারা মহাপরিদর্শক। অপরাধ বিশ্লেষকদের মতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এসব আসামি সামাজিক নিরাপত্তায় হুমকি তৈরি করছে। তাদের আবার কারাগারে ফেরানো না গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আছে বলে মনে করছেন তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। লুটপাটে জড়িতদের ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্টতা রাখা ঠিক হবে না, এমনটাই মনে করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান সংগঠনটির সভাপতি। টাস্ক ফোর্সকে বিএবিকে সঙ্গে নিয়ে ব্যাংক খাত সংস্কারের আহ্বান সংগঠনটির।
সংকটে ঢুকতে থাকা দেশের ব্যাংক খাতের সংস্কারে যেমন নতুন নেতৃত্ব আসছে, তেমনি সংশ্লিষ্ট সংগঠনগুলোতে বুধবার 6 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে আসেন বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বিএবির নতুন অ্যাডহক কমিটির চেয়ারম্যান। কথা বলেছেন যে এগুলো উত্তরণ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএবির চেয়ারম্যান পরিষ্কারভাবে জানিয়ে দেন, আর্থিক খাত লুটেরাদের ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দেওয়া উচিত নয়। যারা করছে দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দি সিন, ব্যাংকের থেকে এসে এই সেক্টরতে থাকাই উচিত না, যেহেতু অনেক ক্ষতি করে ফেলছে। এখন ওই সমস্ত যদি আমরা প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। ব্যাংক সংস্কারে গঠিত টাস্কফোর্স যেন বিএবির সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করে সে আহ্বান জানান তিনি। টাস্কফোর্স করুক আর যেটাই করুক, সেটা আমাদের সাথে আলোচনা করতে হবে। আমি বলছি যে আমাদের উই শুড বি হার্ড, আমাদের শুনতে হবে আমাদের কথা। আমরা যারা ব্যাংক পরিচালনা করি, আমরা পলিসি পরিচালনা তো আমরা করি, কাজে আমাদের সাথে আলাপ করে নিলে ভালো হয়। কাজ করার স্বাধীনতা পেয়েছেন উল্লেখ করে বিএবি চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিলে ব্যাংক খাতের উন্নয়নে কাজ করবে সংগঠনটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। স্কুল কলেজ খোলা থাকলে রাজধানীতে নেমে আসে যানজটের অভিশাপ। ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ, বছরের পর বছর অপরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি স্কুল বাস সার্ভিস চালু করতে না পারার ব্যর্থতার কারণে পথেই নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তাই রাষ্ট্র সংস্কারের এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুল বাস সার্ভিসের আওতায় এনে দীর্ঘদিনের পুরনো ক্ষত কাটিয়ে ওঠার পরামর্শ বিশেষজ্ঞদের। উম্মে হানির রিপোর্ট আর ছবি তুলেছেন শরীফুল ইসলাম রুবেল। দীর্ঘ অপেক্ষার ছাপ চোখে মুখে, শরীর জুড়ে রাজ্যের ক্লান্তি। দিনের শুরুতেই যেন দিন শেষের অনুভূতি। 2 থেকে আড়াই ঘন্টা আগে ঘর থেকে বেরিয়েও মেলে না গন্তব্যের দেখা। এই তো রাজধানীর স্কুলগামী শিক্ষার্থীদের নিত্যদিনের তিক্ত অভিজ্ঞতা। রাস্তা প্রায় 40 মিনিট যাবত গাড়িতে বসে আছি। আমি তো কখনো এটা এক্সপেক্ট করি না যে আমার সময়টা ওয়েস্টেজ হোক। বাচ্চা আমার মাত্র 3তে পড়ে, এতটা পথ দৌড়ায় আসা লাগলো। এট এ টাইমে যখন এই জায়গায় গাড়িগুলো আসে, তখন মানে কন্ট্রোল করাটা আসলেই খুব চ্যালেঞ্জিং আর কি। এখন আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের ইকবাল রোডে। এই এলাকাটিতে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 17টি স্কুল। সব শিক্ষার্থীরা যাচ্ছেন স্কুলে। আমার পিছনে যে যানজটের চিত্র দেখছেন, সেটি এখানকার স্কুল শুরু এবং শেষের সময়কার নিত্যদিনের চিত্র। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, স্কুল বাস সার্ভিস চালু থাকলে এই ট্রাফিকের চিত্রটি হতো ঠিক ভিন্ন। কোনো উদ্যোগ যে নেওয়া হয়নি তা কিন্তু নয়। লোক দেখানো স্কুল বাস সার্ভিসের সবশেষ দৃষ্টান্ত রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের। কয়েক হাজার শিক্ষার্থীর ওই স্কুলটিতে চলতি বছরের 3 জুলাই অনেকটা ঢাকঢোল পিটিয়ে চালু করা হয় 3টি মাত্র বাস। প্রয়োজনের তুলনায় অপ্রতুল সার্ভিসটি চালুর সকল ক্রেডিট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিলেও শর্ত মোতাবেক সংস্থাটি দেয়নি কোনো অর্থ। বরং ডিএনসিসির সাবেক মেয়র পলাতক থাকায় এখন অনেকটাই অনিশ্চিত স্কুল বাস প্রজেক্টটি। তারা চেয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই। আর আদৌ দিবে কিনা আমরা জানি না, তবে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এই বাস সার্ভিস চালু রাখতে চাই। পরিসংখ্যান বলছে ঢাকার রাস্তায় প্রতিদিন তৈরি হয় 2 থেকে আড়াই কোটির মতো ট্রিপ, যার মধ্যে প্রায় 40 লক্ষ ট্রিপ স্কুলগামী শিক্ষার্থীদের গাড়ির। 2009 সালে স্কুল বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। সেই প্রজেক্টটিও মুখ থুবড়ে পড়ে কিছুদিনের মধ্যেই। পরে 2010 সালে বিআরটিসি 2টি স্কুল বাস সার্ভিস চালু করলেও তা বর্তমানে বন্ধ। আর তাই শুধু স্কুল বাস সার্ভিস চালু করাতে সমস্যার সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা। ক্যাচমেন্ট ভিত্তিক যদি স্কুল প্রতিষ্ঠা করা যায়, যেটা আমি বলছিলাম 4 থেকে 4.5 স্কোয়ার কিলোমিটারের মধ্যে যারা থাকবে তারাই যদি ওই স্কুলে পড়ার সুযোগ পায়, তাহলে এখানে উইন উইন সিচুয়েশন তৈরি হবে। একটা সহজেই আসলে স্কুল বাসের ছাত্রদেরকে স্কুলে আনা যাবে। পাশাপাশি ঢাকার যে স্কুলগুলি আছে, প্রত্যেকটা স্কুলের মান পরিবর্তনের যে বিষয়টা, সেটারও কিন্তু একটা সুযোগ তৈরি হবে। যে উদ্যোগে নেওয়া হোক তা যদি হয় লোক দেখানো, তবে সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলে একটা ফান্ড আছে, সেখানে সরকার ৩,৯৫১ কোটি টাকা দিয়েছিল। তার মধ্যে কিছু টাকা আমরা বিগত সরকার রেখেছিল ফার্মার ব্যাংকে, যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে পদ্মা ব্যাংক। তো সেই ফার্মার্স ব্যাংকে আমাদের যে টাকাটা রাখা হয়েছিল, এইটা সুদে আসলে বেড়ে আমাদের পাওনা হয়েছে 873,81,65,853 টাকা। এই টাকাটা বারবার চাওয়া সত্ত্বেও
বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না, এবং তারা নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করেই বছর বছর এই এফডিআরটা রিনিউ করছে, এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না, না সুদ না আসল। এখন এইটাতে এরকম সমস্যা আসিফের যে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে শ্রম কর্মসংস্থান, সেখানেও হচ্ছে। তো সেই বিষয়টা আমরা আজকে তুলেছিলাম যে এরকম যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে, কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না, সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব, কারণ এগুলো তো পাবলিক মানি। তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দিবে। ওই যে ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না তাদেরকে সাথে করে নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। তো এইটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাত যে কতটা ভঙ্গুর হয়েছে এবং ব্যাংকিংয়ের সংস্কারে যে আমাদেরকে কতটা সময় এবং প্রচেষ্টা দিতে হচ্ছে, এটার একটা সামান্য নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, জি জি। দিনের মধ্যে কিংবা কবে এই টাকাগুলো পাওয়া যাবে, কিংবা একটু যদি আরেকটু ডিটেইলসে বলেন। কবে পাওয়া যাবে জানলে তো আমরা খুবই খুশি হয়ে যেতাম, আমরা তো সেটাই জানতে পারছি না। তবে খুব দ্রুতই মিটিংটা ডাকা হবে, কারণ একটা বেশ বড় সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পাবলিক মানি তো আটকে আছে, কাজে মিটিংটা খুব দ্রুত হবে। এখন বাস্তব অবস্থা ব্যাংকগুলোর তো আমাদেরকে বিবেচনায় নিতে হবে, নিয়ে তারপরে কত সময়ের মধ্যে তারা দিতে পারবে এটা তারা বলবে। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে আমার মন্ত্রণালয়, সেটা হচ্ছে যে 2038 সাল লাগবে ওদের এই টাকা দিতে। এখন সেটা 2038-এর আগে কত অনুপাতে ফেরত আনা যায়, সেগুলো যখন ওই রোড ম্যাপটা করা হবে তখন বলা হবে। এইটা বিভিন্ন মন্ত্রণালয় তার নিজস্বগুলো একসাথে করে তারপরে বলতে পারবে। আমারটা তো আমি বললামই যে আমার আছে 597,62,52,252 টাকা। আমি এই ইনফরমেশন উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফ করছিলেন উপদেষ্টারা, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। লাইসেন্স ফিরে পেতে চায় দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল। গেল 29 আগস্ট লাইসেন্স পুনর্বহালের জন্য বিটিআরসিকে চিঠি দিয়েছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। একই সঙ্গে 2033 সাল পর্যন্ত 4G এবং 5G সেবা প্রদানের লাইসেন্সও চেয়েছে। শুধু তাই নয়, পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তে সিটিসেল বন্ধ করায় সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম সহ সংশ্লিষ্টদের বিচারও দাবি করেছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। সময়মতো বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয় 2016 সালের অক্টোবরে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে নেটওয়ার্ক সুইচ বন্ধ করে দেয় বিটিআরসি। সাবেক বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের প্রতিষ্ঠান সিটিসেলের কাছে বিটিআরসির হিসাব অনুযায়ী পাওনা ছিল 477 কোটি 69 লাখ টাকা। এই অর্থের 2/3 পরিশোধের নির্দেশ দেন আদালত। কার্যক্রম চালু রাখতে নিজেদের হিসাব অনুযায়ী পাওনার 2/3 244 কোটি টাকা পরিশোধ করে সিটিসেল। ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিল করা হয় 2022 সালের সেপ্টেম্বরে, আর 2023 সালের মার্চে কোম্পানির অপারেটিং লাইসেন্সই বাতিল করে বিটিআরসি। কার্যক্রম বন্ধের 8 বছর পর সম্পূর্ণ 10 মেগাহার্টজ স্পেকট্রাম সহ সেলুলার মোবাইল ফোন অপারেটর লাইসেন্স এবং রেডিও যোগাযোগ সরঞ্জাম লাইসেন্স পুনরায় ফেরত দেওয়ার আবেদন করেছে সিটিসেল। গেল 29 আগস্ট দেয়া চিঠিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত এবং পরে লাইসেন্স বাতিল করা হয়। 8 বছর বন্ধ থাকায় 2000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সিটিসেল। প্রিন্ট মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট গেছে নোটিশ আকারে যে
সিটি সেল বন্ধ হয়ে যাবে। বিং এ মিনিস্টার অফ টেলিকমিউনিকেশন, ওনারা এটা করাটা কতটুকু জাস্টিফাইড হয়। পুনরায় ব্যবসায় ফিরতে প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্সও চাই সিটি সেল, যাতে 4G ও 5G সেবা অন্তর্ভুক্ত থাকবে। আমরা যা চেয়েছি বিটিআরসির কাছে পেলে তারপর হয়তো আমরা একটা ফাইনাল ডিসিশন নিয়ে যে কিভাবে আসলে আমরা মার্কেটে আবার আসব। সার্বিক বিষয় নিয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ডক্টর ইউনূসের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ক্রিকেটাররা পাকিস্তানের টেস্ট সিরিজ জয়ের ট্রফি হাতে করলেন ফটো সেশন। ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় পুলিশের গুলিতে শহীদ শুভ ইসলাম ও শিমুল মণ্ডলের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। সকালে শহরের আঞ্জুমান মফিদুল ইসলাম কবরস্থানে যান তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়ক। উপস্থিত ছিলেন বগুড়া জেলার আন্দোলনরত শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে নিহত সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বিকেলে সরকারি আজিজুল হক কলেজে ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন সমন্বয়করা। পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এ সময় সেখানে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুর 12:15 নাগাদ মিরপুরে অনুশীলন শেষে টিম বাসে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তারা। পাকিস্তানের টেস্ট জয়ী দলের 15 সদস্য ছাড়াও বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, নবনিযুক্ত পরিচালক নাজবুল আবেদিন ফাহিম, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ছিলেন ক্রিকেটারদের সঙ্গে। সেখানে সেমিনার রুমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন সবাই। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর অধিনায়ক শান্তকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সে সময়ই ক্রিকেটারদের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। এনএসসি কর্তৃক বঙ্গবন্ধু স্টেডিয়ামে বরাদ্দকৃত দোকান পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় দোকান বরাদ্দের চুক্তিপত্র দেখতে চাইলে অধিকাংশ দোকানই মূল কাগজ দেখাতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সময় সংবাদে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। গেল 30 আগস্ট সময় সংবাদে প্রতিবেদন প্রচার হয় এনএসসি দেশের স্টেডিয়ামগুলোতে দোকান বাণিজ্যে বছরে রাজস্ব হারাচ্ছে শত কোটি টাকা। তারই প্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আজ বিকেলে হঠাৎ করেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে যান। এ সময় স্টেডিয়ামের বিভিন্ন দোকান পরিদর্শন করে এনএসসি থেকে দোকান বরাদ্দের কাগজ দেখতে চান। কোনো দোকানই সেই কাগজ দেখাতে পারেনি। মূলত এনএসসি থেকে নামমাত্র মূল্যে বরাদ্দ নিয়ে মোটা অঙ্কের অর্থে দোকান ভাড়া দিয়েছে প্রকৃত মালিকরা, যাতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমাদের তো সরকারি খাতায় আসলে এই দোকানগুলোর ভাড়া 26 টাকা পার স্কোয়ার ফিট। তো প্রাইমারিলি আমি যতটুকু ইনফরমেশন পেলাম, আমি আরও এগ্রিমেন্টগুলো দিতে বলছি ওনাদেরকে। সে অনুযায়ী প্রায় 217 টাকা 220 টাকার মতো স্কোয়ার ফিটে ওনারা ভাড়া দেন। তো এক্সট্রা ভাড়াটা কোথায় যায়, কাকে দিচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে। এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে, যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। আজকে জাস্ট একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু আমরা একটা টোটাল সার্ভে করব। এখানে 1000-এর উপরে দোকান আছে। এটা ছাড়াও আরও অন্যান্য স্টেডিয়ামগুলোতে আমাদের দোকান আছে। তো সেগুলো কোন অবস্থায় আছে সেটা আমরা একটা সার্ভে করব। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না বললেন প্রধান উপদেষ্টা। শ্রমিক মালিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান। গণ অভ্যুত্থানে 728 জন শহীদের তালিকা তৈরি, কাজ চলমান থাকায় 14 সেপ্টেম্বরের স্মরণ সভা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা। পরে জানানো হবে নতুন তারিখ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।